ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম ৩৯৬টি আসনের সম্ভাব্য ফলাফল। এবারে আমাদের কাছে ৫৪২টি আসনের সম্ভাব্য ফলাফল, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা এসে গেছে। এর মধ্যে গোটা পশ্চিমবঙ্গ যেমন রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ওড়িশা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, সমস্ত রেজাল্ট টোটাল এসে গেছে। আসছি ওড়িশা দিয়ে, শুরু করছি ওড়িশা। একই সঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে ওড়িশাতে। ২১টা সিট, বিজেপি ১৩ থেকে ১৫, আদার্স ৬ থেকে ৮, অর্থাৎ বিজেডি কিন্তু কমছে। ওখানে প্রধান দল বিজেডি। আমরা এই ট্র্যাডিশন দেখেছি, সরকারে যারা আসে, রাজ্য সরকারের সময় তারা বিজেডিকে ভোট দিয়েছে, কেন্দ্রে তারা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু এবার অনেকটাই কম দেখতে পাচ্ছি বিজেডি ৬ থেকে ৮, বিজেপি ১৩ থেকে ১৫। ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলে রয়েছেন। ১৪টা সিট, বিজেপি ৯ থেকে ১২, কংগ্রেস জোট অর্থাৎ কংগ্রেস এবং জেএমএম তারা ২ থেকে ৫। অর্থাৎ হেমন্ত সোরেনের গ্রেপ্তারি খুব একটা এফেক্ট পড়েনি, আবেগ কাজে আসেনি, যদি এটা ঠিক হয়। বিহার, বাকি আসনগুলো, বিহার টোটাল ৪০টা দেখাও। ৪০টা আসনের মধ্যে বিজেপি ৩১ থেকে ৩৪, কংগ্রেস ৬ থেকে ৯। আমি যদি ধরেও নিই যে ৩১টা পাচ্ছে বিজেপি, কংগ্রেস জোট অর্থাৎ কংগ্রেসের সঙ্গে আরজেডি রয়েছে, সিপিআইএমএল রয়েছে, গতবারের থেকে বিজেপির আসন কমছে, কংগ্রেস জোটের আসন বাড়ছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এর থেকে অনেক বেশি আসন কংগ্রেস জোট পাবে, অর্থাৎ কংগ্রেস, আরজেডি এবং অন্যরা পাবেন। এখানে নীতিশ কুমারের সিট অনেক কমবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ, ৮০টি রাজ্যের আসন, ৮০টি আসনের উত্তরপ্রদেশে বিজেপি ৬৮ থেকে ৭১, গতবার ৬৩টা আসন পেয়েছিল, ৬৪টা আসন পেয়েছিল গতবার। এবারে তারা ৬৮ থেকে ৭১টি আসন পেতে পারে, সব থেকে খারাপ হলেও ৬৮। বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ৯, কংগ্রেস জোট অর্থাৎ কংগ্রেস এবং এসপির জোট ৯ থেকে ১২। আদার্স অর্থাৎ মায়াবতী কোনো সিট পাচ্ছেন না, এটা একটু আশ্চর্যের। মায়াবতীর কিন্তু গোটা উত্তরপ্রদেশে প্রায় ১৮ থেকে ২০% দলিত ভোট ছিল, তাহলে মায়াবতী কিন্তু কোনো সিট পাচ্ছেন না। অর্থাৎ মায়াবতীর যে ভোট সেটা কোথায় শিফট হলো আমার জানা নেই, কিন্তু কংগ্রেস এবং এসপি কিন্তু ৯ থেকে ১২টা সিট পাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির থেকে কিন্তু আসন খুব একটা কমছে না, কিন্তু শরিক দলগুলো কি অবস্থা সেগুলো ব্রেকআপটা এখন আমাদের কাছে আসেনি। ৯ থেকে ১২-র মধ্যে এই যে জোটটা রয়েছে কংগ্রেস এবং এসপি, এর মধ্যে কংগ্রেসকে কিন্তু দেয়া হচ্ছে ৩ থেকে ৬। আমার এখানে একটু খটকা আছে, সন্দেহ আছে, তার কারণ ৩ থেকে ৬ যে আসন বলা হচ্ছে, আগেরবার একমাত্র কংগ্রেস জিতেছিল রায়বরেলিতে। রায়বরেলি আমেঠি হাতছাড়া হয়েছিল, রাহুল গান্ধী হেরে গিয়েছিলেন। এবারে যদি জোটটা ঠিকঠাক হয়ে থাকে, অর্থাৎ এসপির ভোট যদি ঠিকঠাক শিফট হয়ে থাকে কংগ্রেসে, এবং মাইনরিটির ভোট যদি কংগ্রেস এবং এসপি পেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল, সম্ভব হতে পারে। অর্থাৎ কংগ্রেস কিন্তু 3টে জায়গা ৬ থেকে ৯ তারা কিন্তু গেইন করছে, কংগ্রেস যদি এটা ধরে রাখতে পারে। অর্থাৎ বহুজন সমাজপাতির যে আসন, সেই আসনগুলো কোন দিকে গেল? তারা কি এসপির দিকে গেল, তারা কি বিজেপির দিকে গেল, নাকি তারা কংগ্রেসের দিকে গেল? এটা সব থেকে জানার বিষয়, কারণ বিএসপির পার্সেন্টেজ অফ ভোট কিন্তু অনেক ছিল। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ আসবো, পশ্চিমবঙ্গের বাদবাকি সিটগুলোতে আসবো, আমি অতিথিদের আসবো। সুমন, উত্তরপ্রদেশ এবং বিহার। দেখ, আমার নাম একটু অবাক লাগছে। উত্তরপ্রদেশ, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সেখানে 2014 বিজেপি সবচেয়ে ভালো ফলাফল করেছিল, ৭৫টা পেয়েছিল। তো এবারে রাম মন্দির প্রতিষ্ঠার পর বিজেপির যদি আসন কমে, তাহলে বিজেপি সেটা ৬৮-তে থামতে পারে না, আরও ডিটোরিয়েট করবে। অর্থাৎ ডিটোরিয়েশনের একটা ট্রেন্ড থাকে, সেটা কখনো, যেমন মহারাষ্ট্রের ক্ষেত্রে মাত্র বিজেপি 11টা লুজ করবে, এটা হতে পারে না, আরও বেশি লস করবে। ঠিক তেমনই বিহারে যদি বিজেপি লস করে, বিজেপি মানে ওভারঅল এনডিএ, সেটা ৬ থেকে ৯-এর লসে থামতে পারে না, কারণ ওখানে নীতিশের কাছেই ১৭ জন এমপি ছিল। নীতিশের ১৭ জন এমপি, তাহলে আমরা ধরে নিতে হবে এই ফিগার যদি মানতে হয়, তাহলে নীতিশ অন্তত ১২ জনকে জিতিয়ে আনছে, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। আমার যেটা মনে হয়, আমি বিহার গেছি, একাধিকবার বিহারে গেছি, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় একার ক্ষমতায় নীতিশ যদি লড়ে, 3টে সিট যেটা ক্ষমতা নীতিশ কুমারের নিজের নেই।
বিহারে নীতিশের পক্ষে 17টা আসন ধরে রাখাটা যতটা কঠিন, আমি বলছি তো মানে একটা অদ্ভুত ডিসক্রিপেন্সি আছে। ঝাড়খণ্ডে যখন ঢোকা হচ্ছে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে 5টা আসন অপোজিশন ম্যাক্সিমাম পেতে পারে। তার মানে ধরে নিতে হবে যে হেমন্ত সোরেনের অ্যারেস্টে কোনো এফেক্ট পড়েছে। 2 থেকে 5, তাও 5 বলছে না, 2 থেকে 5। আমি যদি 2 বা 5 যাই ধরি, গতবার আমাদের মাথায় রাখতে হবে ওখানে মাত্র কংগ্রেসের কাছে একটা আসন ছিল, আর কারো কাছে কোনো আসনও ছিল না। এবং কংগ্রেসের যিনি এমপি ছিলেন সেই মধুকরার স্ত্রী, তিনিও বিজেপিতে জয়েন করেছেন। তাহলে কংগ্রেস ওখানে 0 হওয়ার কথা। কংগ্রেসের যদি ট্রেন্ড 5-এ হয় তাহলে ওটা ওখানে থামতে পারে না। অঙ্কের একটা নিয়ম আছে, সেটা কোনোভাবেই এক্সিট পোল সেটাকে শো করছে না। শিবাজিদা, একদমই যেটার কথা সুমন বলল সেটা আমি একদম একমত, যে অঙ্কটা এইভাবে হয় না। যেমন আগের বারেও আমি বলেছিলাম যে 221 যখন এই নিয়ে যখন কথা হচ্ছে, 200-র কাছাকাছি গেলে ইট উইল ক্রস 210-15, তার উপরে অনেকখানি একটা লিপ করে। এখানে আমি একটাই খালি কথা বলছি, বিজেপির ক্ষেত্রে এই এন্টায়ার যে জায়গাটা দেখতে পাচ্ছি নীতিশ কুমারের, সেখানে নীতিশ কুমারের ব্যাপারে বিজেপির ভেতরে জেডিইউকে ভোট দেওয়ার ক্ষেত্রে বিজেপির অভ্যন্তরে যে একটা অসন্তোষ আছে, সেখানে বিজেপি জেডিইউকে কতটা ভোট দেবে সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে কমিটেড ওয়েতে। এবং যেখানে ভোট পার্সেন্টেজ কম হয়েছে, আমাদের মাথায় রাখতে হবে ইউপি এবং বিহারে অত্যন্ত কম পার্সেন্টেজের ভোট হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কম্পেয়ার করা যায় না। সুতরাং সেই রকম জায়গায় ভোটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে আরেকটা বক্তব্য সেটা হচ্ছে যে এই উত্তরপ্রদেশের ক্ষেত্রে যে রকম যে জাটব ভোট মানে হচ্ছে মায়াবতীর ভোট, মায়াবতীর যে জাটব ভোটটা সেটা এসপি দিকে যাবে না, কিন্তু সেটা হয় বিজেপিতে যাবে, নয় কংগ্রেসে যাবে। কংগ্রেসে যাবে, কংগ্রেসে গেছেও। দেয়ার আর এভিডেন্সেস যেখানে কংগ্রেসের, আমরা ওখান থেকে যে সমস্ত গ্রাউন্ডে পিকচার এসছে, কংগ্রেসের দিকে ভোট গেছে। সেখানে কিন্তু সিটটাই 9 থেকে 11 যেটা দেখানো হচ্ছে, এই জায়গায় কিন্তু থামবে না, 9 থেকে 11 থেকে অনেক বেশি বাড়বে। আমি শিবাজি প্রতিমদার বক্তব্যটাকে একটু এক্সটেন্ড করে বলি। ভারতবর্ষের গণতন্ত্রের একটা ট্রেন্ড আছে। 2019-এ যখন নরেন্দ্র মোদী জিতছিলেন তখন সুইপ করছিলেন, মানে সেখানে 75 হতে পারে, কিন্তু ওটা 68 হতে পারে না। ওটা যদি স্কিপ করতে শুরু করে, একবার যদি বিজেপি স্কিট করতে শুরু করে, মহারাষ্ট্রে সেটা 11টা স্কিট করলো, বাকি 10টা আসনে বিজেপি বেঁচে গেল। পশ্চিম প্রান্তে একরকম হবে আর উত্তর ভাগে একরকম হবে। পশ্চিম প্রান্তেও মহারাষ্ট্রে মাত্র 11টা আসনে বিজেপি হারবে, মানে মাত্র 11টা আসনে, মানে আধাআধি হবে না। আধাআধি হওয়াটা হলে একদম পড়লে পুরোটা পড়বে না, এত থাকবে না হলে বিজেপি আরো ভালো। আমার হিসেব হচ্ছে উত্তরপ্রদেশে 74, কেননা আমরা ওখানে যে সোশ্যালাইজেশন মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে লেভেলে নিয়ে গেছি। আগে আপনারা জানেন যে ইউপিতে ভোট হতো, মারাত্মক জাতিবাদীর ব্যাপার ছিল, এমনকি এরকমও মানে ভোট ছেড়ে দিন এমনিতেও। কিন্তু যে জিনিসটা বোধহয় আমরা খুব ভুল করছি, যে আমরা মনে করছি যে এই বাংলায় যেরকম সব কিছুর মধ্যেই রাজনীতি যুক্ত এবং যে কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক সদস্য এরকম একটা ব্যাপার থাকে, সদস্য এবং সমর্থক, সেটা বাকি ইউপিতে কিন্তু সব জায়গাতে আপনারা গিয়েছেন, আপনারা ভালো দেখবেন যে তারা সমর্থক মানে ভোটের সময় ভোট দেয়, কিন্তু তাদের কাছেও এই রাম লহর এবং অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা, এটা একটা প্রচণ্ড একটা গুরুতর প্রভাব বিস্তার করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার যেটা ধারণা যে আপনারা এখানে 71 দেখাচ্ছেন, সেটা অন্তত ইউপিতে আরও 3-4 বেশি হবে, 3 তো বেশি হবেই হবে। আর তিলক তরাজু আর তরবার উনকো মারো জুতা চার বলে শুরু করেছিলেন না মায়াবতী, তার আগে কাশিরাম। তিলক মানে ব্রাহ্মণ, তরাজু মানে হচ্ছে ওই বৈশ্য, এবং তরবার মানে ক্ষত্রিয়। তো এই যে জাতিবাদী যে প্রকরণ, জাতিবাদী যে ধারণা, মায়াবতীর সাথে সরকারও তৈরি করেছিলেন না, অতীতে তো অনেকবার হয়েছিল, এটাই তো হয়েছিল। মণ্ডল কমণ্ডলের যুদ্ধ আমরা জানি, সেই সময় হয়েছিল। কিন্তু সেখান থেকে বিজেপি অন্তত ইউপিতে বিজেপি শাসনকালে জাতপাতের যে বা নিরিখে যে গণনা, সেটা অনেকটা কমে গেছে। অনেক সময় এরকম হয়েছে যে একটা নির্দিষ্ট জাতির মানে লোককে না আপনি মনে করছেন বিহারে জাতপাত থাকছে, ইউপিতে থাকবে না? আমি তা বলছি না, একবারও বলছি না, আমি 2 জায়গাতেই কমার কথা বলছি। বিহারে জাতপাত বা ইউপির জাতপাত নয়, যেহেতু ওয়েস্টার্ন বিহার আর ইউপি যেহেতু এক জায়গায়, আমি নিজে গিয়ে দেখেছি যে আগে আমি যেটা দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ধরুন 15 বছর আগে আমি যেরকম দেখেছি, একটা বিষয়, আমাকে 1 মিনিট টাইম দিন, আমি তাহলে বলবো। ধরুন একজন পকেট মার ধরা পড়েছেন বাসে, তো মার খেতে খেতে ছেলেটিকে সবাই মারছে, সবাই নেমে পড়েছে, হঠাৎ ছেলেটি নিজের জাত ক্লেম করলো, সঙ্গে সঙ্গে মবটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানেও এরকমই হয়, শুধু জাতের নামে না করে আমি অমুক পার্টি করি বললে সেই পার্টির লোকেরা তাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু ওখানে সোজাসুজি জাতের নামই ভাগটা হতো। কিন্তু সেই জিনিসটার প্রবণতা কমেছে। এবং আরও একটা মজার কথা, আগে যেটা আমরা দেখতাম, ধরুন কোনো জায়গায় কোনো একটা নির্দিষ্ট জাতির লোকেদের সংখ্যা বেশি আছে, সুতরাং
প্রতীক দেখে ভোট হতো না, সেই লোকটিকে দেখে ভোট হতো, বা আমার জাতির লোককে ওখানে দাঁড় করানো হয়েছে অমুক প্রতীকে, আমি তাকে ভোট দেব। ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়, রাজপুত হলে রাজপুত। কিন্তু এখন যেটা হয়েছে, ধরুন ব্রাহ্মণ প্রবণ বহুল এলাকায় যদি রাজপুতকেও দাঁড় করানো হয় বিজেপির প্রতীকে, আমি বিজেপির ভোটের ইকুয়েশনটা বলতে পারি, অন্যদেরটা নয়, তাহলে কিন্তু বিজেপি জিতেছে, এটা আমরা প্রমাণ করেছি। দেখা যাক। একটা কথা খালি রিজয়েন্ডার দিচ্ছি আমি দেবজিৎকে ক্ষেত্রে। দেবজিৎ ঠিকই বলছে, কিন্তু আমরা জানি না তাহলে জয়ন্ত চৌধুরীকে নিয়ে এসে এবং অজিত একে এত করে বা চৌধুরী চরণ সিংকে দিয়ে, তার কারণ জাট ভোটের ক্যালকুলেশন বিজেপিও করে। ইন্টারেস্টিং শিবাজিতা বা সুমন যেটা বললেন, আমি একটা কথা পরিষ্কার বলতে পারি, দেবজিৎকে দিয়েই শুরু করা যায়। যেটা ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বললো, আমি বলবো ওটা ডিফেকশন ইঞ্জিনিয়ারিং। মানে অবস্থানগুলো একটু দেখতে হবে। আমি বারবার যে প্রসঙ্গটা বলছি যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে জাত পাত এই অঙ্ক বিহার ইউপিতে থাকবে না, এটা অসম্ভব। আর এই ডিফেকশন, এই ডিভিশন, এই ডিভাইসিভ এই ব্যাপারটা নিয়েই তো আমাদের প্রতিবাদ। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আমরা জাত, দলিত, ধর্ম, বর্ণ এগুলোকে সামনে রেখে রাজনীতি করেছে, এটা বিজেপি করেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইউপিতে সব থেকে বড় প্রশ্ন, ইটস আ ট্রেন্ড। যেমন 2014, 2019 একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মোস্ট অফ কেসেস যেখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোট পার্সেন্টাইল ডাউন ট্রেন্ড করতে পারে, আর যদি সেটা করে তাহলে কিন্তু রেজাল্টটা সম্পূর্ণ ঘুরে যেতে পারে। এটা হচ্ছে এক। আর এখানে বলে শেষ করতে পারি যে আজকে ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদের এই ক্যালকুলেশন যেভাবেই হোক, হয়তো আমরা মানছি কেউ মানছি না, কিন্তু বাস্তব চরিত্র কিন্তু এখানেই যে বিজেপি তার নিজের স্বকীয়তা হারিয়েছে, এটা কিন্তু এই নির্বাচনে বোঝা যাচ্ছে। এবং সে ধ্যানমগ্নতা যাই হোক, সেটা আত্মতুষ্টির কারণ না হতে পারে, সেই ধ্যানমগ্নতা এটাও হতে পারে প্রায়শ্চিত্তের কারণ। এটা আমার ধারণা। উড়িষ্যার যে চেহারাটা এখানে এসছে, সেটা কিন্তু গত 2 মাস ধরে যদি উড়িষ্যার দৈনন্দিন রাজনৈতিক চর্চাকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে তুমি বলার সময় বলছিলে যে রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে উড়িষ্যাবাসী যেরকমভাবে মতদান করে, কেন্দ্রের নির্বাচনের প্রশ্নে ভিন্ন স্বাদ। এবং লাস্ট দুটো ইলেকশনে দেখেছি একদম তাই। এবং শুধু তাই নয়, যদি মানে আমি আলোচনায় বলছিলাম, আমরা যদি দেখি অন্ধ্রের ভোট প্যাটার্ন, তাহলে অন্ধ্রে যা হয়েছে তাতে কিন্তু অন্ধ্রে কিন্তু সরকার বদল হয়ে যাচ্ছে, অর্থাৎ জগনমোহন আর এমনিতেই অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে তো, হ্যাঁ অন্ধ্রে অ্যাসেম্বলি ইলেকশন না, হচ্ছে, সেটাই বলছি তো, সেটাতে সেটাই চন্দ্রবাবু বলছি। নাইডু জিতবেনই। আচ্ছা, তো সেক্ষেত্রে ওড়িশার ক্ষেত্রে কিন্তু আমরা জোর গলায় বলতে পারছি না। না, কখনো তার না। কারণ বলতে পারছি না একটাই কারণে, ওড়িশায় বিজেপির ফেস কে, বিজেপির কি হবে কেউ জানে না। ওড়িশার ক্ষেত্রে আমরা কি বলছি যে ওড়িশার ক্ষেত্রে আমি জানি তুমি বলবে অন্য অন্য স্টেটের কথা, ওড়িশার ক্ষেত্রে আমরা কি বলছি যে মানুষ ওখানে দেখেছি ভোট প্যাটার্ন এর আগের দুটো ইলেকশনে, রাজ্যে বিজেডিকে ভোট দিয়েছে, ওদিকে বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, কিন্তু বলুন। বিহার আর উত্তরপ্রদেশে যেটা এক্সিট পোল বলছে, তুমি ঠিকই বলেছো, আজকে সারা সন্ধ্যে সমস্ত এক্সিট পোলেরই একটা চরিত্র রয়েছে যে এটা এখানে ভিন্নতর কিছু হচ্ছে না। কিন্তু এক্সিট পোলের এই চেহারাটা কিন্তু বিহারের যদি গত 2 মাসে, আমি 2 মাসের পেছনে যদি চলে যাই তাহলে তার সাথে আজকের চেহারা মিল খাবে। কিন্তু গত 2 মাসে যেভাবে ওখানে রাজনৈতিক প্রচার সমর্থন, তাহলে কি এই সমস্ত বিষয়গুলোকেই তাহলে অসত্য মিথ্যা মানতে হবে? উত্তরপ্রদেশে দেবজিৎ যে বোঝাপড়া থেকে কথা বলছে, রাম মন্দির এবং তার একটা ওয়েভ, এটা তো অনস্বীকার্য। কিন্তু তারপরও শুধু রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে এটা বিজেপির নিজস্ব বিশ্লেষণের মধ্যে এসছে, গত 1-1.5 মাসে বারবার এসছে যে যতটা এক্সপেক্ট করেছিল সেটা কিন্তু কাজ করেনি। একটা জায়গায় আসন যখন, সমর্থনটা যখন একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছে যায়, তারপর সেখানে কিন্তু যেটা মার্জিনালি আমরা বলি প্রান্তিক অবস্থায় বারবার সম্ভাবনা কমে আসে। ফলে উত্তরপ্রদেশ এবং বিহারের এক্সিট পোলে যে চেহারা দেখা যাচ্ছে, সেই চেহারাটা কিন্তু 4 তারিখ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। অরূপ চক্রবর্তী, দেখুন, ভারতের রাজনীতিতে একটা প্রচলিত কথাই আছে, ইউপি জিসকি তখ্ত উসকি, যেটা একসময় বাংলায় অবিভক্ত মেদিনীপুরকে বলা হতো। তো এটা তো ঘটনা, 80টা আসন যে রাজ্যে থাকে খুব স্বাভাবিকভাবেই তারা একটা ডিটারমাইনিং জায়গায় থাকে। এবং গত দুটো একটা কুইজের প্রশ্ন জিজ্ঞেস করবো, হ্যাঁ কুইজের প্রশ্ন জিজ্ঞেস করবো। বলুন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী কে? বাঙালি মুখ্যমন্ত্রী আমার এই মুহূর্তে মনে আসছে আমি জিজ্ঞেস করি। সুচেতা কৃপালিনী, তার নাম ছিল সুচেতা মজুমদার। যাই হোক, মজুমদার, হ্যাঁ, যাই হোক, আমি হ্যাঁ
না, যেহেতু কৃপালিনী নামেই অধিক পরিচিত সেই জন্য যাই হোক আমি সেই অজ্ঞতাকে না না অজ্ঞতা নয়, শিরোধার্য অজ্ঞতা উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা হচ্ছে। সুচেতা কৃপালিনীর নাম মনে আসলো এমনিতেই একটাই কারণে যে তার একটা বিরাট অবদান ছিল উত্তরপ্রদেশ তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ বলুন। না, এবার আমি না না নোয়াখালীর দাঙ্গাতেও তার একটা অবদান ছিল। ইন্টারেস্টিংলি সুচেতা কৃপালিনী যে সিটে জিততো সেখানে এখন বৃজভূষণের ছেলে দাঁড়ান। যাই হোক এবার এই তথ্যটা আমি জানতাম না। মুশকিল হচ্ছে যে ধরুন বিজেপি ওখানে একটা থাম্বিং মেজরিটি নিয়ে দুটো ইলেকশন জিতেছে, কিন্তু বিজেপির যদি ভোট পার্সেন্টেজ দেখেন সেটা নিয়ার অ্যাবাউট 39%-এর কাছাকাছি, এবং অন দ্য কন্ট্রারি সমাজবাদী পার্টির ভোট পার্সেন্টেজ কিন্তু 23%। এর সাথে যদি কংগ্রেসের ভোট পার্সেন্টেজ যোগ হয়, এবং আরও ইন্টারেস্টিংলি দেখুন আমি কংগ্রেসের প্রতিনিধি নই, কংগ্রেসের হয়ে ব্যাট করার কোনো দায়বদ্ধতা আমার নেই, কিন্তু সাম্প্রতিককালে কংগ্রেসের সেরা মুভ যদি কিছু হয়ে থাকে সেটা কেরালায় নির্বাচন হওয়ার পরে রাহুল গান্ধীর নমিনেশন জমা দেওয়া রায়বেরেলি থেকে। এবং ইউপিতে যেটা ছিল এতদিন মোদি আর যোগী মুখ, তার অপোজিশনে কোনো প্রমিনেন্ট মুখ ছিল না। যেই মুহূর্তে অখিলেশ যাদব কানৌজ থেকে এবং রাহুল গান্ধী রায়বেরেলি থেকে একসাথে যৌথ লড়াইয়ের বার্তাটা দিলেন, তার পরবর্তীকালে ইউপির জনসভাগুলো যদি বিশ্বদা আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ম্যাসিভ জনসমর্থন, সেইটা যদি কিছুটাও ভোট বাক্সে পরিণত হয়, আমরা জানি যে ভোট ভিড় মানেই ভোট নয়, তাহলে কিন্তু 68-তে এই ডাউনফল থেমে থাকবে না, এই ডাউনফল কিন্তু অনেক গভীরে যাবে, এবং নিশ্চিতভাবে উত্তরপ্রদেশে সিট কমলে বিজেপি সেখান থেকে বিজেপি নামতে হবে, বিজেপি আর ওঠার জায়গায়। এটা আপনাদের সবার ব্রেন স্টর্মিং এর জন্য, মানে আমার এটা পার্টির তরফ থেকে আমি বলছি না। আপনারা জানেন ত্রিপুরায় ভোট হয়েছিল, ত্রিপুরামথার সঙ্গে আমরা সরাসরি লড়েছিলাম, ভোট হয়ে যাওয়ার পরে ত্রিপুরামথার আমাদের সঙ্গে জোট হয়েছে। বলছেন বিজেডি আমি ওরা সরকার বানায় না অমিত শাহ থলি নিয়ে সরকার বানায়, এটাই বলতে চাইছে। এটা হবে না এবার, কিন্তু কথা হবে যদি বিজেডির সঙ্গে আমাদের অ্যালায়েন্স হওয়ার কোনো মানে না হওয়ার কোনো কারণ নেই, এবং ভোটটা হওয়ার আগে আমাদের হতে হয়নি, ভোটটা হওয়ার আগে আমাদের হতে হলো না। যদি হয় তাহলে কিন্তু উড়িষ্যাতে মোটামুটি কংগ্রেস মুক্ত ভারতের একটা পার্ট আমরা করে ফেলতে পারবো। ওড়িশা কিন্তু কংগ্রেস অনেকদিন আগে থেকেই নেই। আমার যে প্রশ্নটা, এই যে কংগ্রেস মুক্ত ভারত বলছে, হয়তো কংগ্রেস মুক্ত ভারত হচ্ছে, কিন্তু বিজেপিটা তো কংগ্রেস যুক্ত হয়ে গেছে, বিজেপিটাই তো কংগ্রেস, যত ভারতবর্ষের নেতা সব বিজেপি কংগ্রেস থেকে আসা। একটা তথ্য এইখানে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 63% যে ক্যান্ডিডেচার, 63% ক্যান্ডিডেচার এক্স কংগ্রেস, দেখে নিতে পারে। না ঠিক আছে, যে রাজ্যটা নিয়ে আমরা আলোচনা করলেন না, কেউই প্রায় করলেন না, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ছোট রাজ্য কিন্তু ইম্পর্টেন্ট একটা দিক দিয়ে। আমি যদি ধরে নিই দিল্লিতে আপ কংগ্রেসের মধ্যে স্মুথ যে সখ্য, সেটা কেজরিওয়ালের গ্রেপ্তারি, দিল্লির ক্ষেত্রে যদি আপের ভোট বাড়ে, তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হেমন্ত সোরেন, শিবু সোরেনের ছেলে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা, কেন বাড়বে? এখানে অন্তত পক্ষে যেটা রয়েছে, এই যে 14-র মধ্যে অন্তত পক্ষে 6টি আসন, এটা উল্টো দিকে যাবে এবারে। সুমন তুমি এবারে অন্তত 6টি আসন যাবে, মানে 5 থেকে 6টি আসন যাবে। সুমন 5 রয়েছে কিন্তু 6। সুমন মাইক। দেখুন এই ন্যারেটিভে দুটো সমস্যা আছে। এক, যদি আদিবাসীদের সিম্প্যাথি হেমন্ত সোরেনের জন্য কাজ না করে, তাহলে মানে কোনো মতে ঝাড়খণ্ডে মানে কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট 1 থেকে প্লাস হতে পারে না, তাহলে কাজ করছে, না হলে 2 বা 5 হলো কি করে? আর যদি কাজ করে তাহলে ওটা ওই জায়গায় থামে না। এবার আমি দেবজিতের সাথে কোনো পার্সোনাল মানে এতে যাচ্ছি না, দেয়ার ইজ এ ফ্যালাসি ইন দ্য এন্টায়ার ন্যারেটিভ বিজেপির। কীরকম ফ্যালাসি? দেবজিৎরা বলছেন যে মহারাষ্ট্রে আমরা হিন্দুত্বের দাবিতে লড়ছি। আমি ঠিক দুটো নাম মনে করাচ্ছি, আমি 10টা নাম বলতে পারি। দুটো নামের একটা নাম হচ্ছে নবাব মালিক, যিনি রোজ একসময় শাহরুখ খানের সমর্থনে করতেন, যাকে দাউদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইডি গ্রেফতার করেছিল। একটা নাম বাবা সিদ্দিকি, যার বিরুদ্ধে অভিযোগ দাউদের সম্পত্তি কিনেছেন। দুজনে সুন্দর করে হাঁটতে হাঁটতে অজিত পাওয়ারের সঙ্গে চলে গেছেন, এবং তারা মানে বিধানসভায় রোজ দেবেন্দ্র ফডনবিসের বাবা সিদ্দিকি ঈদের বাড়িতে বিখ্যাত। তো এই দুজনকে দেখার পর কেউ বলবে যে মহারাষ্ট্রে বিজেপি জোট, এনডিএ জোট হিন্দুত্বের দাবিতে লড়ছে। দেবজিৎ, নাও কামিং ব্যাক টু ঝাড়খণ্ড ন্যারেটিভ। যদি ঝাড়খণ্ডে একবার ট্রাইবালদের এফেক্ট পড়তে শুরু করে, সেটা কি শুধুমাত্র ঝাড়খণ্ডে থামবে? ছত্তিশগড়ে যাবে, সেটা মহারাষ্ট্রে। আমি শেষ করি। দেবজিৎ আর একটা অসাধারণ স্টেটমেন্ট দিয়েছে, আমি প্রায় মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দেবজিৎ বললেন যে বিজেপির আর কোনো কাস্ট ডিফারেন্স নেই,
গুজরাটের একজন মন্ত্রী আছেন পুরুষোত্তম রূপেলা, তিনি রাজপুতদের সম্পর্কে যা বলেছেন ওটাই রাজস্থানে কংগ্রেসকে ফিরিয়ে এনেছে। আমি একটা কথা বলি, ঝাড়খণ্ডের সাপেক্ষে বলি, ঝাড়খণ্ডের পরিবর্তনে শুধু ছত্তিশগড় ঝাড়খণ্ড শুধু না, বিহারের একটা বড় অংশ, পশ্চিমবঙ্গের একটি বড় অংশ এবং আসামেরও একটা বড় অংশ প্রভাবিত হবে যদি আদিবাসী ভোটের কথা হয়। কিন্তু আদিবাসীরা কাকে মেনে নেবেন, বাবুলাল মারান্ডি নাকি মধু কোড়া? আমাদের কাছে তো ইনস্ট্যান্স আছেই, মধু কোড়া প্রকরণ, ওরে বাবা, মধুকড়া কত মানে একদম মানে জামাই আদর করে বিজেপি দলে নিয়ে কতদিন ধরে কি হয়েছিল এবং কি চলেছিল। বাবুলাল মারান্ডি প্রথম মুখ্যমন্ত্রী শুধু ছিলেন না, তার কাজের কোয়ালিটি ইত্যাদি নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যদি আদিবাসী ভোটের কথাই যদি হয়ে থাকে তাহলে আদিবাসীরা জানেন যে কোথায় কি হচ্ছে, কারা দেখছে। সুতরাং এই নিয়ে কোনো চিন্তা নেই। আদিবাসী, ওবিসি, এসসি, এসটি এই ভোটটাই কিন্তু গোটা দেশে ফ্যাক্টর। যাই হোক,